আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের কাছে আসলাম কিছু একটা পরামর্শ নেওয়ার জন্য। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, দেখি আপনারা কি পরামর্শ দেন, সেই অনুযায়ী আর কি বলবো। তো আমাকে গতকালকে আমার কফিলে সকালে জিজ্ঞাসা করছিল টিকিট কাটা নিয়ে। তারপর আমি বলে দিছি তাকে। পরে বিকেল আমার ম্যাডাম প্রতিদিনই আমার কফিলকে বলে যে টিকিট কাটতে। এখন আমার কফিল বলে ভুইলা গেছি। ঠিক আছে। তো গতকালকে আমি বিকালে রান্না বান্না করতেছি। পরে আমার ম্যাডামের রান্নাঘরে আসছে, আইসা আমাকে বলতেছি কি যে আমি মানে আমার কফিলকে আমরা সবসময় বাবা বলি। যারা কাজ করে বাসায় সবাই কিন্তু মালিককে বাবা বলে। ঠিক আছে। তো ম্যাডাম এসে বলতেছে যে আমি বাবারে প্রতিদিন বলি সকাল বিকাল যে আমার টিকিট কাইটা দিতে, টিকিট কাইটা রাখতে। কারণ পরে দেরি হয়ে গেলে, কারণ আমার ম্যাডাম কি জানেন, সলিড মানুষ। সে জবান ঝুট জীবনও পছন্দ করে না, আর জবান ঝুট সে কখনোই করে না। কারণ সে আমাকে বলছে 10 তারিখে আমাকে টিকিট কেটে দিবে, 10 তারিখের মধ্যে ফ্লাইট আমার হয়ে যাবে, আমি চলে যাব। এখন আমার ম্যাডামে ওই তারিখটাই সে মনে রাখছে যে যেহেতু সে আমাকে 10 তারিখের মধ্যে বলছে, এখন আমি যদি যে আমার কফিলে যদি টিকিট কাটতে লেট করে, তাহলে ম্যাডামের এখানে জবানটা জুট হয়ে যাবে না। সে আমাকে যেহেতু বলছে, আর আমিও মনে মনে হয়তো বা বিরক্ত হতে পারি, রাগ করতে পারি, এই জিনিসটা আমার ম্যাডামে চায় না। সে চায় যে সে যখন যেই টাইমে আমাকে বলছে সেই টাইমেই যাতে আমাকে টিকিট কেটে দিতে পারে, আমি সেই টাইমেই মানে দেশ চলে যেতে পারি। ঠিক আছে। তো পরে আমাকে এসে বলল যে আমার সাথে যদি বাবার দেখা হয় তাহলে আমি বাবাকে প্রতিদিনই যাতে বলি যে আমার টিকিট দেন, মানে ম্যাডাম এসে আমাকে শিখাই দিতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমার কফিলের সাথে তো আমার আর দেখা হয় নাই। পরে সে ম্যাডাম দেখি গিয়া ভিতরে হ্যাঁ সাথে চিল্লাচিল্লি করতেছে আমার টিকিট কাটে না কেল্লেগা। কারণ যেহেতু আর বেশি সময় নাই, আগের থেকে টিকিট না কাটলে পরে ওই 10 তারিখের মধ্যে তো আমি সিট নাও পেতে পারি, তাই না? আগের থেকে তো বুকিং দিয়ে রাখতে হয়। তো আমার কপিলে পরে রাতের বেলা টিকিট কাউন্টারে গেছে। যাওয়ার পরে আমার ম্যাডামের কাছে ফোন দিছে, ফোন দিয়া বলছে যে আমার পাসপোর্টের ছবি দিয়ে হ্যাঁ ম্যাডামকে ছবি তুলে দেওয়ার জন্য। পরে আমার ম্যাডামের সাথে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড আছে। পরে আমি পাসপোর্টের ছবি ম্যাডামের মোবাইলে দিলাম। পরে আমার বাংলাদেশে যেহেতু 2টা এয়ারপোর্ট, এখন আমি কোন এয়ারপোর্টে নামবো সেটাও আমাকে জিজ্ঞাসা করছে। পরে আমি ভয়েস দিয়ে বলে দিছি যে ঢাকা এয়ারপোর্ট, আর আমাকে যেন মানে এখান থেকে আমি যাতে রাতে বিমানে উঠি, রাতে ফ্লাইট, আর সকালে যাতে বাংলাদেশে পৌঁছাই। কেননা যদি দিনের ফ্লাইট হয় তাহলে আমি রাতে বাংলাদেশে পৌঁছাইলে আমাদের বাংলাদেশের রিস্ক। এটা আমি আবারও সকালেও আমার কফিলকে বলছি, আবারও আমি ডাবল করে আমার ম্যাডামের কাছে বলে দিছি, যাতে করে ম্যাডামে যেটা বলবে তার এক কোথাও আমার কফিল এদিক ওদিক করবে না। কারণ ম্যাডামের কথার প্রায়োরিটি অনেক। ঠিক আছে। তো যাই হোক বলে দিছি। পরে বললো আচ্ছা ঠিক আছে। যাই হোক সব কিছু ডিটেলস দিয়ে দিছি। আর বলছি যে আমার জিনিসপত্র তো বেশি, আমি 40 কেজি আর 7 কেজি 47 কেজি টোটাল আমাকে জিনিস যাতে দেয়। পরে বলছে যে ঠিক আছে, সমস্যা নাই। তো আজকে সকালে আমার কফিল আমাকে বলতেছে যে মানে ডাইরেক্ট বিমান এখান থেকে একদম ডাইরেক্ট বাংলাদেশে নামবো, এরকম বিমানে টিকিটের সিট উনি হচ্ছে পাচ্ছে না। আর যেগুলা পাচ্ছে এগুলা অনেক হাই প্রাইস, 200-250 রিয়ালের মতো যাওয়া আসা। আর যেগুলা মানে ট্রানজিট বিমান, আমি এখান থেকে ট্রানজিট বিমানে যদি আমাকে কেটে দেয়, আমি মুম্বাই এয়ারপোর্টে নামবো, মানে মুম্বাই ইন্ডিয়া এয়ারপোর্টে নামবো। তা এখন আমি যদি ওইভাবে রাজি হই তাহলে আমার কফিল আমাকে ট্রানজিট বিমান দিবে। ঠিক আছে। পরে শেষে আমি বললাম যে সমস্যা নাই ট্রানজিট বিমান, কিন্তু বিমানে যাতে খাবার থাকে। কারণ ট্রানজিট বিমানে আমি এখান থেকে যদি বিমানে উঠি তাহলে 3 ঘন্টা আমার মুম্বাই এয়ারপোর্টে আমার বসে থাকতে হবে। 3 ঘন্টা পরে আমার আবার বাংলাদেশের বিমান ফ্লাইটে আবার উঠতে হবে।
তো সেক্ষেত্রে লং টাইমের একটা ব্যাপার, এতক্ষণ না খায় থাকলে হয়তো বা আমি অসুস্থ হয়ে যাব। পরে আমার কপিল বলতেছে ঠিক আছে আমি ওদের সাথে কথা বলে দেখি, যদি মানে খাবার না থাকে তারপরও সে খাবার লেখায় দিবে টিকিটে। কারণ এখন আগে তো বিমানে খাবার অ্যাভেলেবেল থাকতো, আর এখন বিমানের নিয়ম কি যে টিকিট কাটলে খাবার লেখাইতে হয়। যদি খাবার না লেখায় দেয় মালিকে, তাহলে খাবার দেয় না, নিজের টাকা দিয়ে খাবার কিনা খাইতে হয়। আর যেটা যেটা বাইরে 1 টাকা বিক্রি করে সেটা বিমানের ভিতরে 10 টাকা রাখে। আর আমার নিজের কাছেও খারাপ লাগে, আমার পাশের সিটের লোকজন থাকে, এখন আমি যদি আমার কাছে টাকা থাকে আমি টাকা দিয়ে কিনা খাবো একটা স্যান্ডউইচ, পাশে আরো লোক থাকে 3টা করে সিট, আরো 2টা লোক থাকে, তারা যদি না খায় তাহলে নিজের কাছে খারাপ লাগে না যে আমি একা একা বসে খাবো? যার ভিতরে মানবতা আছে না, সে কখনো এই জিনিসটা পারবে না। যাই হোক, আমি কিছু কিনে খাইও না। পরে কফিলকে বললাম যে ওকে সমস্যা নাই, ট্রানজিট বিমান, কিন্তু আমার যাতে জিনিস বেশি থাকে। পরে বলে কি জিনিস কোনো সমস্যা নাই, জিনিস 40 কেজি আর 7 কেজি 47 কেজি নিতে পারবো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এখন আমি এখনো শিওর বলি নাই, তো উনি আমাকে বলছে ভাইবা দেখতে, ঠিক আছে? তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কেননা আমি ট্রানজিট বিমানে রাজি হতে চাচ্ছি কেন জানেন? কারণ আমি যেহেতু একটা ব্লগার, আমি চাইবো সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে উপহার দিতে। আমি এখানে একটা বাসার ভিতরে বসে যতটুকু পারি ততটুকু শেয়ার করি, আর এতটুকুতে আপনারা অনেক সন্তুষ্ট থাকেন, আমাকে ভালোবাসা দেন। কিন্তু যেহেতু সুযোগ পাইছি, আপনাদের সাথে চাই আমি সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে। ট্রানজিট বিমান হইলে কি, আমি এখান থেকে যখন মুম্বাই এয়ারপোর্টে নামবো, ওই মুম্বাই এয়ারপোর্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। মুম্বাই এয়ারপোর্ট বিশ্বাস করেন অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি যখন প্রথম ওমান আসছি তখন এই ট্রানজিট বিমানে আসছিলাম। তো আমি মুম্বাই এয়ারপোর্টে নামছিলাম প্রথমে বাংলাদেশ থেকে, তারপরে ওমানে আসছি। তো মুম্বাই এয়ারপোর্ট অনেক সুন্দর। তো আমি এই জন্য রাজি হয়েছি যে আমি যাতে আপনাদের সাথে মুম্বাই এয়ারপোর্টটা, ইন্ডিয়া মুম্বাই এয়ারপোর্টটা আপনাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারি, ঠিক আছে? তো এই জন্য আমার একটু কষ্ট হোক, একটু দেরি হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের সাথে আমি সুন্দর একটা ব্লগ তো শেয়ার করতে পারবো, তাই না? তো এইটা ভেবে আমি আমার কপিলকে বলছি। পরে উনি তারপরে বলছে যে আমি যাতে ভাইবা দেখি। দেখেন আমি একটা কাজ করি বাসায়, আমার সিদ্ধান্তে কতটা গুরুত্ব তারা দেয়। সে আমার কাছে পারমিশন নিছে। অনেক মালিকরা আছে যে কম টাকায় যেই টিকিট পায় সেটাই কাইটা দেয়, কাজের মানুষকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই মনে করে না যে তোর এইভাবে গেলে ভালো হয় না ওইভাবে গেলে ভালো হয়, তোর কোন টাইমে দিলে ভালো হয়, এগুলো জিজ্ঞাসা করে না। আর আমার কফিলে আমার ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করছে যে আমি ট্রানজিট বিমান দিব কি না, ঠিক আছে? কারণ ডাইরেক্ট বিমান প্রাইসটা হাই অনেক এখন বর্তমানে, যেহেতু ঈদের পর। আর তাছাড়া উনি ডাইরেক্ট বিমানের নাকি সিটও নাকি পাচ্ছে না। পরে যেহেতু ট্রানজিটের কথা বললো, আমি ব্লগের ক্ষেত্রে ভাবলাম যে সুন্দর ব্লগ একটা শেয়ার করতে পারবো, এর জন্য আমি রাজি হয়েছি। তারপর আমাকে অপশন দিয়েছে ভাবতে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আপনারা কি বলেন? ইন্ডিয়ার অনেক আপুরা তো আমার ব্লগ দেখেন, কমেন্ট করবেন আপুরা যে আপনাদের মুম্বাই এয়ারপোর্ট আপনারা দেখতে চান কি না আমার ব্লগের মাধ্যমে, ঠিক আছে? সবাই একটা সুন্দর পরামর্শ দেন, আর আমি অপেক্ষায় আছি। তো এই ভিডিওটা আজকে আমি আপলোড করে দিব, যাতে করে আপনারা তাড়াতাড়ি করে আমাকে সুন্দর একটা পরামর্শ দেন। কারণ এখান থেকে আমি যদি ডিরেক্ট বাংলাদেশে বিমানে যাই, একদম ডাইরেক্ট প্লেনে, তখন 6 ঘন্টা লাগবে আমার এখান থেকে বাংলাদেশ পৌঁছাতে, 6 ঘন্টার জার্নি। তখন আমি পারবো কি এই ওমানের এয়ারপোর্ট আর বাংলাদেশের এয়ারপোর্টের জার্নিটুকু শেয়ার করতে। আর যদি আমি মুম্বাই হয়ে যাই ট্রানজিট বিমানে, তো সেইখানে আমি 3 ঘন্টা কিংবা 2 ঘন্টা আমি ওখানে অপেক্ষা করব। এই 2 ঘন্টা 3 ঘন্টা অনেক টাইম, আমি ওইখানে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ঘুরে ঘুরে, তাই না? তো যাই হোক, সবাই
কমেন্ট করবেন যে আমি কি করব, ঠিক আছে? আপনাদের সাথে অনেক সব কিছুই শেয়ার করে এটাও শেয়ার করলাম। আজকে অনেক হ্যাপি যেহেতু টিকিট। আরেকটা আপু আমার কাছে একটা কথা জানতে চাইছেন যে কি জানো, নামাজ নিয়ে সে আপুটা আমাকে একটা প্রশ্ন করছিল, আমি ওটার উত্তর দিছি। আবারও একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে ওমানে যে মহিলারা নামাজ পড়ে ওনারা কি সেজদা কি মানে পুরুষ মানুষের মতো উঁচু হয়ে দেয় নাকি মাটিতে লেটাইয়া পড়ে দেয়? তো আমি আমার ম্যাডামকে দেখি নামাজ পড়তে পুরুষ মানুষের মতো উঁচু হয়ে সেজদা দেয়, ঠিক আছে? পুরুষ মানুষের মতো ওনাকেও দেখি, ওনার মেয়েদেরকেও ওইভাবেই আমি নামাজ পড়তে দেখি। ওনারা পুরুষ মানুষের মতো উঁচু হয়েই সেজদা দেয়, মাটিতে লেটাইয়া দেয় না। তো ওরা এইভাবেই নামাজ পড়ে। ভাবলাম যে এখানে উত্তর। আমার না খুব বেশি আনন্দ লাগতেছে, বুঝছেন? টিকিট, এতদিন তো টিকিটের কোনো নামগন্ধ শুনি নাই। এখন যেহেতু নামগন্ধ শুনছি, টিকিট হয়তো আজকের মধ্যে কেটে ফেলবে। তো আমার খুব ভালো লাগতেছে, এখন মনটা শান্তি লাগতেছে যে টিকিট কাটলে তো কনফার্ম যে আমি এই তারিখে যাচ্ছি, তখন আপনাদের সাথে জিজ্ঞাসা করব, বলে দিব সরাসরি। আর অনেক আপুরা এসে আমাকে কমেন্ট করেন যে আপনি অনেক দিন ধরে শুনতেছি বাড়িতে যাচ্ছেন, কিন্তু কবে যাচ্ছেন আপনি? কবে যাচ্ছি সেটা তো আমি এখন পর্যন্ত আমি নিজেও শিওর না। টিকিট কাটলে আমি ওই ডেট ফিক্সড হইলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি হ্যাঁ বাড়িতে যাচ্ছি অনেক দিন আগের থেকে বলতেছি, কেননা আমি যেহেতু বাংলাদেশের জন্য অনেক কেনাকাটা করছি, তো সেই ক্ষেত্রে আমার সব কিছু শেয়ার করছি, তো আমার জানাইতে হয়েছে যে আমি দেশে যাচ্ছি, এর জন্য কেনাকাটা করতেছি, এই জন্য হয়তো আপনারা শুনছেন, নইলে এত আগের থেকে আমি জানাইতাম না। যেহেতু আমি আমার শপিং ব্লগ শেয়ার করছি, সেহেতু আমার বলতেই হয়েছে যে আমি বাংলাদেশে যাচ্ছি, এর জন্য কেনাকাটা করতেছি। এখানে তো হাইড রাখতে পারবো না, যেহেতু আমি নিয়মিত রেগুলার ব্লগ দেই, আমি প্রতিদিনের জিনিসগুলো প্রতিদিনই শেয়ার করি, তাই না? আর দেখেন, আমি মনে করেন যখন যেভাবে থাকি সেইভাবে আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে চলে আসি। দেখেন আমার চুল আমি সকাল থেকে আশ্রয় নেই, কাজ করছি, ওইভাবে আপনাদের সামনে চলে আসছি। যারা আমাকে ভালোবাসে এমনিই ভালোবাসবে। আর আচ্ছা, আরেকটা কথা, একজন লোক আমাকে কয়েকটা ভিডিওতে উনি কমেন্ট করছে যে সে আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, সে আমাকে বিয়ে করতে চায়, এটা ওইটা অনেক কমেন্ট করছে। যাই হোক, আমি তার উদ্দেশ্যে বলতেছি, এখানে আমি হচ্ছি কন্টেন্ট বানাই, আমি আমার কাজ করি, আমি এখানে কারোর সাথে বিয়ে বসতে আসি নাই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এসে আমাকে কমেন্ট করবেন যে হচ্ছে আমি আপনাকে বিয়ে করতে চাই, আর আমি আপনার কমেন্টে সাড়া দিয়ে কি আমি আপনার পেছনে দৌড় দিব? এতই বোকা আমি? এখানে অনেকে অনেক ধরনের মানুষ আসবে, অনেকে অনেক কথা বলবে, এইগুলো তো কান্না দেওয়া যাবে না। আর বিয়ে আমাকে এসে কমেন্ট করবে আর আমি তাকে হচ্ছে বিয়ে করার জন্য রাজি হয়ে যাব? এতটা সস্তা ফিলিংস নিয়ে এত চলাফেরা করি না, ঠিক আছে? আমি না উচিত কথা বলি, এজন্য অনেক সময় অনেকের কাছে ভালো হয় না, কিন্তু উচিত কথা আমি সব সময় বলি। সস্তা ফিলিংস, ওই যে দেখেন না, যাদের ফিলিংস সস্তা ফিলিংস নিয়ে ঘুরে, তারা মনে করেন টিকটক থেকে রিলেশন কইরা বউ বাচ্চা সহ বিয়ে বসে। সস্তা ফিলিংস নিয়ে আমরা ঘুরি না। বিয়ে করলে আমার পরিবার আছে, সবাই আছে, আর আমি যখন বিয়ে করব বলবো যে হ্যাঁ আমি এখন বিয়ে করব, তখন আমার পরিবারের মানুষজন দেখে আমাকে বিয়ে দিবে, ঠিক আছে? এখন এই ধরনের কমেন্ট এসে করলে আমার মনে হয় না করাই ভালো, কারণ আপনি কমেন্ট করলে আমি আপনাকে বিয়ে করতে চলে যাব না। যাই হোক, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে সব আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা জানাবেন যে আমি মুম্বাই এয়ারপোর্ট হয়ে কি বাংলাদেশে যাব কিনা, ঠিক আছে? তো সবাই আজকের মতো ভালো থাকবেন। আমি আবার রান্না বান্না করতে যাব, আমার জন্য ফয়সাল অপেক্ষা করতেছে রান্না করে। ও ভাবতেছে যে কি রে এখনো, ও মানে চিল্লাইতেছে, কারণ আমি এখন রান্নাঘরে যাচ্ছি না। ও কেন জানি টাইমটা কিভাবে জানো, মানে ওর জানা আছে, বুঝছেন? যেমন ধরো সকাল 10টা বাজে গেলে না, ও চিল্লাচিল্লি করে। ও কিভাবে বুঝে যে এখন আমার রান্নার টাইম, আমি ওই টাইমে রান্নাঘরে যাই? ওই কিভাবে যেন বুঝে। আবার বিকালবেলা যখন আমি রান্নাঘরে ঢুকবো, ও গিয়া দেখি রান্নাঘরে তার আগে বসে থাকে।
মানে ও কিভাবে জানে যে আমি এখন রান্নাঘরে ঢুকবো। মানে ও টাইম না দেখতে পারলে কি হবে, ওর একটা টাইম মানে ওর মাথার ভিতরে মনে হয় করা আছে। যাই হোক, সবাই ফয়সালের জন্য দোয়া করবেন। আর ফয়সালের ছোট ভাইটা মাশাআল্লাহ অনেক কিউট, অনেক। প্রতিদিন আমি ওরে কোলে নিয়ে ইচ্ছা মতো চুমা দেই। মাশাআল্লাহ অনেক কিউট। যাই হোক, সবাই দোয়া করবেন আমার ম্যাডামের ফ্যামিলির জন্য। আর আমার কপিলে তো পানির মোটর বসাইয়া ধরা খাইলো। পরে আমি বললাম যে আপনার সব টাকা পানি মানে ফালাইছেন। পরে উনি বলল কি যে এটা নসিব। নসিব যখন বলছে না, তখন আমার অনেক মায়া লাগলো শুনে যে নসিবে নাই, এর জন্য টাকাগুলা লস খাইলো মোটর বসাইয়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।